কেউ ভেতরে কেউ থাকতে পারে। আজকে মুখ্যমন্ত্রীও একটা ইঙ্গিত দিয়েছেন এবং ওর বাবা মারাও বলছে ভেতরে কেউ থাকতে পারে। মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে ভেতরে কেউ থাকতে পারে। এটাকে আপনি কি ভাবেন? দেখুন, আরজি করের ঘটনা, যে তরুণী চিকিৎসকের মৃত্যু, হত্যা, খুন, অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা, নিন্দনীয় ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই অত্যন্ত কড়া অবস্থান নিয়েছেন। পুলিশ তদন্ত করেছে এবং পুলিশের এটা কৃতিত্ব যে 24 ঘন্টার মধ্যে প্রথম অভিযুক্তকে তারা গ্রেফতার করেছে। মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলে দিয়েছিলেন যদি মনে হয় অন্য এজেন্সি দিলে ভালো, দেয়া হোক, মুখ্যমন্ত্রীর কোনো আপত্তি নেই। কিন্তু পুলিশ তারা অভিযুক্তদের যারা দোষী বলে চিহ্নিত হবে তাদের ফাঁসি চাইবে, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে। মুখ্যমন্ত্রীর দিক থেকে যা যা করণীয় প্রত্যেকটা পদক্ষেপ মুখ্যমন্ত্রী নিয়েছেন। আজ নিহত চিকিৎসকের বাড়ি গিয়েছেন, তার পরিবারের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন এবং বেরিয়ে এসে বলেছেন যে রবিবারের মধ্যে যদি আর কেউ যদি কোনো জড়িত থাকার সম্ভাবনা থাকে এবং তারা গ্রেফতার না হয়, সেক্ষেত্রে সিবিআই এর হাতে কেস দিয়ে দেবেন, যাতে আর কারোর কিছু বলার না থাকে। পরিবার যদি চায় দিয়ে দেবেন। প্রথম কথা হচ্ছে অত্যন্ত খারাপ ঘটনা, ভয়ঙ্কর ঘটনা, নিন্দনীয় ঘটনা, ব্যতিক্রমী ঘটনা, কিন্তু সেখানে পুলিশ দক্ষতার পরিচয় দিয়েছে। 24 ঘন্টার মধ্যে প্রথম অভিযুক্তকে গ্রেফতার করে। অর্থাৎ পুলিশ কিছু করছে না, তদন্ত এগোচ্ছে না, যারা বলছেন তারা মিথ্যা কথা বলছেন। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী তার যা অবস্থান নেওয়া দরকার প্রথম থেকে কঠোরতম অবস্থান মুখ্যমন্ত্রীও নিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কড়া অবস্থান জানিয়ে দিয়েছেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে একজন তো গ্রেফতার হয়েছে, সঞ্জয় রায়, বিহারের আদিবাসিন্দা গ্রেফতার হয়েছে এবং তার সম্পর্কে যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছে তা যথেষ্ট উদ্বেগজনক এবং আপত্তিকর। ফলে একজন অভিযুক্তকে 24 ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে। এবার প্রশ্ন হলো যে একা না সঙ্গে অন্য কেউ ছিল বা অন্য কারুর কোনোভাবে জড়িত থাকার সম্ভাবনা ছিল। প্রশ্ন হচ্ছে এটা নিশ্চিত করে বলার জায়গায় আমরা কেউই নেই, সবটাই চলছে অনুমান ভিত্তিক। কিন্তু যে যে জায়গা থেকে সন্দেহের অবকাশ থাকছে সেই জায়গাগুলোয় যথাযথ তদন্তটা সবাই চাইছেন। একা সঞ্জয় না এর মধ্যে অন্য 2-3টি চরিত্র আছে বা একাধিক চরিত্র আছে, অনুমান ভিত্তিক কিছু সন্দেহ সামনে এসেছে। একটি অডিও ক্লিপ সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে এক ছাত্র বা জুনিয়র ডক্টর সেখানকার, তার মুখে এই শব্দটা শোনা যাচ্ছে, এই শব্দ বন্ধটা, আমার ব্যাচের কেউ জড়িত থাকতে পারে। ফলে কেউ জড়িত কি জড়িত নয় এটা তো তদন্ত সাপেক্ষ, আমরা কেউ এটা কনক্লুড করার জায়গায় নেই। কিন্তু মুখ্যমন্ত্রী নিহতের পরিবার এবং সকলের হয়ে একটা কথা বলছেন যে তদন্তের কোনো পয়েন্ট যেন ফাঁক না থাকে, ছাড় না যায়। মুখ্যমন্ত্রী যথাযথ দায়িত্ব এবং ভূমিকা পালন করছেন এবং আমরাও সেই জায়গায় মনে করছি যে এই যেখানে যেখানে সন্দেহের অবকাশগুলো আসছে, যে ছেলেটির অডিও পাওয়া গেছে, সব অডিওই সবসময় সত্যি হয় তার কোনো মানে নেই। এই অডিওগুলোর সত্যাসত্য যাচাই করার আমি বা আমরা কেউ নই, কিন্তু একটি অতি স্পর্শকাতর অডিও ক্লিপ সামনে এসেছে এবং যার অডিও ক্লিপ, যার বা যাদের কথোপকথন
যদি এখনো তাদের জেরা না করা হয়ে থাকে তাহলে এদের চিহ্নিত করে অবিলম্বে জেরা করা প্রয়োজন। যার বা যাদের অডিও ক্লিপ একজন বলছেন, প্রশ্ন করছেন আরজি করের ঘটনা নিয়ে, আর একজন উত্তর দিচ্ছেন এবং শুনলে বোঝা যাচ্ছে সেই যিনি উত্তর দিচ্ছেন তিনি এখনকার ওখানকার সব চরিত্রগুলোকে চেনেন। যদি এখনো তাকে জেরা না করা হয়ে থাকে, কিসের ভিত্তিতে বলছে যে ভেতরে আছে লোক? কিসের ভিত্তিতে ধারণা হচ্ছে তার ব্যাচেরই কেউ জড়িত কিনা? সেই ব্যক্তি সত্য বলছেন নাকি বিভ্রান্তি ছড়াচ্ছেন? অবিলম্বে এই অডিও ক্লিপ পয়েন্ট আউট করে যে ব্যক্তি কথা বলছেন তাকে জিজ্ঞাসাবাদ করা, এবং যে ব্যক্তি উত্তর দিচ্ছেন এবং এই আশঙ্কাগুলি প্রকাশ করছেন সেই ছাত্রটির কাছ থেকে তার সূত্র এবং সে কিসের ভিত্তিতে চিহ্নিত করে দিচ্ছে কাউকে। আমার ব্যাচমেট শব্দটা লেখা বলা হয়েছে, তাদের চিহ্নিত করে অবিলম্বে সেই জায়গাও তদন্তে যাতে ফাঁক না থাকে, এটা তদন্তকারীদের কাছে আমাদের অনুরোধ। তদন্ত যথেষ্ট ভালোভাবে করছেন নগরপালের নেতৃত্বে কলকাতা পুলিশ। তদন্ত যদি ভালোভাবে না হতো তাহলে কোনো অবস্থাতেই 24 ঘন্টার মধ্যে এই অ্যাকিউজড ধরা পড়া, তার গোটা ইতিহাস জেনে নেওয়া, এগুলো সম্ভব হতো না। আমি ডক্টর এবং জুনিয়র ডক্টরদের পূর্ণ সম্মান দিয়েও বলছি, একজন দেখলাম বলছেন তদন্ত এতদিনে কি হলো? ভাই, সব ব্যাপারটা কি রাজনীতি জড়ানো ঠিক? 24 ঘন্টার মধ্যে পুলিশ একজনকে ধরছে এবং যার এই ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রভূত সম্ভাবনা আছে, আর তো আপনারা বলছেন যে তদন্ত কেন এখনো সময় লাগছে? যে জায়গাটা সেটা কুকর্মের হয়েছে শুনলেই উদ্বেগজনক, হসপিটাল, কিন্তু সেই জায়গাটাতে যারা থাকেন, যাদের গতিবিধি, তারাও তদন্তে সহযোগিতা করুন। যে অডিও ক্লিপে যে ছেলেটি বলছে যে আমি নাম বলতে পারবো না, প্রভাবশালী, আমার ব্যাচমেট, ভেতরে লোক আছে, এগুলো পুলিশের কাছে স্টেটমেন্ট হয়ে যাচ্ছে না কেন? পুলিশের কাছে স্টেটমেন্ট হয়ে গেলে পুলিশের তদন্তের সুবিধা। আর যদি তা না করে শুধু সন্দেহের বাতাবরণ তৈরির জন্য, বিভ্রান্তি তৈরির জন্য, অন্যান্য মেডিকেল কলেজগুলোকে উত্তেজিত করার জন্য এই ধরনের কথাবার্তা যদি ছেড়ে দেওয়া হয়, তবে সেটাও থামানো দরকার। আর তার জন্য এই ছেলেটিকে পুলিশ তলব করে অবিলম্বে তাকে জেরা করা হোক। কোথা থেকে তার এই তথ্যগুলি এসেছে? যা তথ্য এসেছে সেগুলো সে পুলিশকে দেবে। সে চারপাশের লোককে ফোনে দিয়ে দিয়ে উত্তেজনা ছড়াবে কেন? ভুল ধারণা ছড়াবে কেন? যদি ঠিক হয় তাহলে তার তথ্যের ভিত্তিতে কালকে লক্ষ্য করে তদন্ত এগোতে পারে, তদন্তের অভিমুখে আরো চরিত্র আসতে পারে। কিন্তু যদি তার এই সংলাপ ভুল হয়, ভিত্তিহীন হয়, তাহলে এই নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ কার বিরুদ্ধে আসবে? তো এইগুলো তাদের দেখা উচিত। বলে আমরা মনে করি মুখ্যমন্ত্রী যা বলেছেন তারপরে সমাজে বিচ্ছিন্নভাবে এই অপরাধের ঘটনা ঘটেছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বাম জমানায় একের পর এক ঘটনা ঘটেছে। বানতলা, ধানতলা, সিঙ্গুর তাপসী মালিক, বানতলায় কর্তব্যরত মহিলা চিকিৎসককে তার সহকারিণী এবং চালক সহ ধর্ষণ করে খুন করা হয়েছিল। ধানতলায় বাসযাত্রীদের রাস্তায় নামিয়ে গণধর্ষণ হয়েছে। সিঙ্গুর তাপসী মালিক, নন্দীগ্রাম গণধর্ষণ। এবং ভুলে যাবেন 90 সালে বর্ষার রাতে
কোচবিহারে কর্তব্যরত নার্স বর্ণালী দত্তকে বাড়িতে ধর্ষণ করে খুন করা হয়েছিল। হসপিটাল থেকে তিনি জাস্ট তার কোয়ার্টারটায় ঢুকেছেন, আবার হয়তো ফিরে যেতেন, সেখানে ধর্ষণ করে খুন করা হয়েছিল। একজনের শাস্তি হয়নি সিপিএম জমানা। আর আজকে এসএফআই ডিওএফআই নেতা নেত্রীরা আরজি করের উল্টো দিকে মঞ্চ করে বসে যাত্রাপালা ফেলেছেন, নাটক নোটাঙ্কি হচ্ছে। কোথায় ছিল এই সিপিএম এর ছাত্র যুব নেতা নেত্রীরা যখন অনিতা দেওয়ানকে বানতলায় ধর্ষণ করে খুন করা হয়েছে? কোথায় ছিল যখন কুচবিহারে বর্ণালী দত্তকে ধর্ষণ করে খুন করা হয়েছে? নাটক। দোষীদের শাস্তি চাই। বাম জমানায় কোথায় ছিলে তোমরা? তখন দোষীদের শাস্তি হয়নি কেন? কোচবিহারের বর্ণালী দত্ত ধর্ষণকারী হত্যাকারীদের পেছনে সিপিএম ক্যাডাররা ছিল ওই এলাকার, একজন শাস্তি পায়নি। ৯ দশকের ঘটনা। বামতলা কলকাতার উপকণ্ঠে গাড়ি থামিয়ে মহিলা চিকিৎসককে নামিয়ে ধর্ষণ করে খুন, তার সঙ্গিনীকেও, তার অ্যাসিস্ট্যান্টকেও, তার ড্রাইভারকে। আজকে আরজি করের সামনে নাটক হচ্ছে। আগে কৈফিয়ত দিক এই সিপিএম ডিওএফআই এসএফআই এর যারা ওখানে বসে আছে, তারা আগে কৈফিয়ত দিক। কুচবিহারের বর্ণালী দত্তর কৈফিয়ত দিক, বানতলার অনিতা দেওয়ানের কৈফিয়ত দিক, ধানতলার কৈফিয়ত দিক, তাপসী মালিকের কৈফিয়ত দিক, নন্দীগ্রাম গণধর্ষণ কৈফিয়ত দিক। সস্তায় এই জলঘোলাটা করবেন না। এবং যারা চিকিৎসক কর্মবিরতি পালন করছেন, মুখ্যমন্ত্রী নিজে যা যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছেন, আপনাদের আবেগ নিশ্চিতভাবে যুক্তিগ্রাহ্য। আপনাদের আবেগ নিশ্চিতভাবে যুক্তিগ্রাহ্য। আপনাদের প্রতিবাদ ন্যায্য প্রতিবাদ। আপনাদের প্রতিবাদের সঙ্গে আমরা সবাই আছি। কিন্তু চিকিৎসকদের প্রতিবাদের পদ্ধতি হাসপাতালে কর্মবিরতি হতে পারে না। জেলায় জেলায় রোগী পরিবাররা অসহায় হয়ে পড়ছেন, হাসপাতালে ভিড় বাড়ছে। একটি জেলা থেকে বিনা চিকিৎসায় 4 ঘন্টা পড়ে থেকে মৃত্যুর অভিযোগ এসেছে। ফলে মুখ্যমন্ত্রী যেখানে কড়া ব্যবস্থা, কঠোরতম পদক্ষেপের দিকে যাচ্ছেন, বারবার যাচ্ছেন, পুলিশ ইতিমধ্যেই একজনকে অ্যারেস্ট করেছে, বাকি তদন্ত চলছে। এমনকি আর 5 দিনের 6 দিনের মধ্যে যদি বাকি অ্যারেস্ট না হয় বা কিনারা না হয়, কনক্লুশন না আসে, তাহলে মুখ্যমন্ত্রী সিবিআই কে দিয়ে দেওয়ার কথা বলেছেন। প্রিন্সিপাল ইস্তফা দিয়ে দিয়েছেন, সুপার বদলি হয়েছেন। এরপর যদি আপনারা কর্মবিরতি করেন, তাহলে তো হাজার হাজার মানুষ, অসুস্থ রোগী পরিবার, হসপিটালগুলোতে যারা আছেন, মুখে বলা হচ্ছে আমরা এমার্জেন্সি দেখছি, কিন্তু অভিযোগ আসছে এমার্জেন্সিতেও কাজ করা যাচ্ছে না। ফলে জুনিয়র ডাক্তারদের কাছে আমাদের অনুরোধ, আপনারা নিশ্চিতভাবে এই ঘটনার প্রতিবাদ করুন, আপনারা নিশ্চিতভাবে আপনাদের দাবি জানান, কিন্তু কারুর প্ররোচনায় পা দিয়ে এই দীর্ঘ কর্মবিরতি করবেন না। এতে কিন্তু হাজার হাজার রোগী এবং তাদের পরিবার চূড়ান্ত সমস্যায় পড়ছেন এবং উল্টে সাধারণ মানুষের ক্ষোভ এই কর্মবিরতিরত ডাক্তারদের, চিকিৎসকদের বিরুদ্ধে চলে যাচ্ছে। ফলে দয়া করে আপনারা চিকিৎসার অংশটায় ফিরে আসুন। আপনাদের প্রতীকী যদি কোথাও কোনো অবস্থান হয়, প্রতীকী কোনো প্রতিবাদ হয়, 100 বার করবেন, কিন্তু হাসপাতাল অচল করে যদি আপনারা বলছেন ন্যায় বিচার চাই, যদি সরকার সংবেদনশীল না হতো, যদি এটা সিপিএম এর সরকার হতো, যদি এটা উন্নাও, হাতরাস, প্রয়াগরাজের বিজেপি সরকার হতো, তাহলে আলাদা কথা, ওখানে ন্যায় বিচার হয় না। এখানে পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরেছে। মুখ্যমন্ত্রী
তিনি কঠোরতম স্টেটমেন্ট দিয়েছেন, অবস্থান নিয়েছেন। এর পরে কার বিরুদ্ধে আন্দোলন, কিসের আন্দোলন? প্রতিবাদ হতে পারে, আন্দোলন কেন? প্রতিবাদ 100 বার হতে পারে, কিন্তু আন্দোলনটা কার বিরুদ্ধে? মুখ্যমন্ত্রী তো সকলের হয়ে কথা বলছেন। মুখ্যমন্ত্রী তো বলছেন পুলিশ সর্বশক্তিতে চেষ্টা করছে, এবং তাতেও যদি না হয় রোববারের মধ্যে পরিবার চাইলে সিবিআই কে দিয়ে দেবেন। 24 ঘন্টার মধ্যে প্রথম অভিযুক্তকে ধরে নিয়েছে পুলিশ। আন্দোলন, কর্মবিরতিটা কাদের জন্য, কাদের স্বার্থে? আমাদের অতীতে এই ঘটনা রয়েছে, এই ঘটনা আমরা কেউ চাই না। আজকে সিপিএম, বিজেপি যারা এই উস্কানিটা দিচ্ছে, উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিসের পরিবার, মধ্যপ্রদেশ, মণিপুর, একের পর এক ধর্ষণ, শ্লীলতাহানি, খুন, এই ধরনের ঘটনা, নারী নির্যাতন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই কর্মবিরতি, আপনারা কর্মবিরতির পথ থেকে চলে আসুন, আপনাদের প্রতীকী প্রতিবাদ চলতে থাকুক। মুখ্যমন্ত্রী যেখানে প্রতিবাদের কণ্ঠ, মুখ্যমন্ত্রী নিজেই যেখানে প্রতিবাদের কণ্ঠ, সেখানে কর্মবিরতি করে সাধারণ মানুষ যারা হাসপাতালে চিকিৎসার জন্য যান, তাদের বিপদে ফেলাটা বোধহয় ঠিক হচ্ছে না। দয়া করে আপনারা এটা বিবেচনা করবেন। আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি আজকে ইস্তফা দিয়ে ভয়ঙ্কর অভিযোগ করছেন। তিনি বলছেন, আমি আরজিকরে যখন চার্জ নিই, আরজিকরে ঘুঘুর বাসা ছিল, অনেক নেতাদের মদত ছিল, ঘুষ নেওয়া হতো, আমি সেগুলো বন্ধ করেছিলাম। কি বলবেন? কিছুই বলবো না। খারাপ কিছু নজরে পড়ে থাকলে উনি তো বলছেন বন্ধ করেছেন, তো বন্ধই যখন করেছেন এই ব্যাপারে আমি কি বলবো? স্টেপ নিয়েছেন, এর আগেও তো ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ, এর আগেও তো তৃণমূলের পরিচালনায় ছিল, তাহলে কি উনি তৃণমূলের একাংশ দুর্নীতির বিরুদ্ধে? এটা সম্পূর্ণ তিনি বলতে পারবেন। যিনি পদত্যাগের কথা বলছেন বা ইস্তফার কথা বলছেন, গোটা বিষয়টা তিনিই বলতে পারবেন। কারণ এটার সঙ্গে রাজনীতি তো সেই অর্থে কোনো সম্পর্ক নেই। এটা কোনো দলের তরফ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা যায় না। একটা বিতর্কের কেন্দ্রে চলে গেছিলেন অধ্যক্ষ, তার পক্ষে কিছু বক্তব্য ছিল, তার বিপক্ষে কিছু বক্তব্য ছিল। এই গোটা পরিস্থিতিটার মধ্যে একটা স্পর্শকাতর সময় তিনি ইস্তফা দিয়েছেন। ফলে এই বিষয়টা আমার মনে হয় তিনিই বলতে পারবেন, এবং তার যদি কোনো অভিযোগ থাকে তিনি খোলাখুলি বলবেন। ঘুঘুর ভাষা মানে ভাঙতে গিয়ে পরিস্থিতির শিকার। সিস্টেমে বহু জায়গাতেই সিস্টেম, এটা সব জায়গা, সব সিস্টেমেই কোথাও না কোথাও, এখানে ঘুঘুর ভাষা, ওখানে একটু অনিয়ম, এগুলো বোধহয় অপ্রিয় সত্য এবং কঠিন বাস্তব। কিন্তু তার সঙ্গে সেটার জন্য এই ঘটনার সঙ্গে জড়ানোটা কতটা কি সামঞ্জস্য এর মধ্যে থাকছে, আমি কিছু এই নিয়ে কোনো মানে এটা হতে পারে না। কারণ যে মেয়েটি মারা গেছে, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, এটা ভয়ঙ্কর ঘটনা। তার সঙ্গে সেই প্রতিষ্ঠানে অন্য কোথায় কি ঘুঘুর ভাষা ছিল, সেটাকে ভেঙেছেন, কি অপ্রিয় হয়েছেন, তার সঙ্গে এটা সম্পূর্ণ তার সমস্যা, তাকেই ক্ল্যারিফাই করে বলতে হবে। এটা নিয়ে আমাদের দলের তরফে কোনো বক্তব্য নেই। ওনাকে নিয়ে প্রচুর যে অভিযোগ, তার মধ্যে হচ্ছে উনি এতটাই ক্ষমতাশীল ছিলেন, এর আগে যতবার ওনার ট্রান্সফার হয়েছে উনি নিজেই পরের দিন আবার এখানে এসে জয়েন করে গেছেন। এটা স্বাস্থ্য দপ্তরের বিষয়, ওনার চাকরিগত বিষয়। ফলে এখানে দলের তরফে তো কোনো বিষয় নয়। ফলে এই বিষয়টা কিভাবে বলা যাবে? এখন উনি যদি ওনার বিরুদ্ধে যারা অভিযোগ করেছে তার উত্তরগুলো উনি নিজেই দেবেন, এটা তার সঙ্গে আমরা এখানে কি কথা বলবো? দাদা আরেকটা কথাও বলছে যে ওনার বিরুদ্ধে কিন্তু বারংবার বিভিন্ন মহল থেকে অভিযোগ এসেছে, উনি ট্রান্সফার হওয়ার পরের দিনই আবার বলছি। কিন্তু এই ঘটনার পরেও যে উনি ট্রান্সফার হলেন, সেটার পার্শ্ববর্তী আরেকটি গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ, এটা সন্দীপ প্রীতির ব্যাপারটা, এটা নিয়ে আমাদের কোথাও কোনো বক্তব্য নেই। এটা স্বাস্থ্য দপ্তরের আভ্যন্তরীণ প্রশাসনিক বিষয়, সেটা তারা বুঝবেন। সেখানে সেই বিষয়ে আমরা রাজনৈতিক, আমরা তো দল থেকে কাউকে বলা যায় না একে রাখুন, ওকে পাঠান, এটা তো দলের বিষয় নয়। এটা সম্পূর্ণভাবে প্রশাসনের বিষয় এবং সেই দপ্তরের ভেতরের অভ্যন্তরীণ প্রশাসনিক বিষয়।
এ নিয়ে কোনো মন্তব্য করব না। অমিত মালব্য আজকে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি দাবি করেছেন আরজি করের ঘটনাটায় টিএমসির কেউ প্রভাবশালী থাকতে পারে। অমিত মালব্য আগে উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস, মণিপুর, মধ্যপ্রদেশ, সাক্ষী মালিক, এই গোটা বিষয়গুলো নিয়ে কৈফিয়ত দিক, দলের তরফে ক্ষমা চাক, তারপর এই ধরনের ফেরেববাজির কথাবার্তা বলবে। ডাক্তারদের একটা প্রতিবাদ মিছিল, সেখানে দেখা যাচ্ছে কৌশিক সেন, নিধি সেন, গোলাম মোহাম্মদ তারা হাঁটছেন। দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা তো অত্যন্ত ভয়ঙ্কর এবং একটা ব্যতিক্রমী ঘটনা। খুব কদাচিৎ এই ধরনের ঘটনা ঘটে, যদিও পশ্চিমবঙ্গের ইতিহাসে অতীতে বাম জমানায় বারবার ঘটেছে, বিজেপির জমানায় অন্য রাজ্যে ঘটছে, কিন্তু ঘটবে কেন আমাদের এখানে? ফলে যে মেয়েটি এইভাবে ভয়ঙ্কর পরিণতি হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে নাগরিক সমাজের কেউ কেউ যদি প্রতিবাদ, আমরা সবাই প্রতিবাদ করছি, সব এক বাক্যে প্রতিবাদ করা হচ্ছে, নিন্দা করা হচ্ছে। এবার এক একজনের এক এক রকম ভঙ্গি, কেউ লিখে করছেন, কেউ কবিতা লিখে করছেন, কেউ অন্যভাবে করছেন। ওনাদের মনে হয়েছে ওনারা চিকিৎসকদের সঙ্গে তারা যাবেন। এখন তাদেরকে যারা আমন্ত্রণ করেছেন তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি সেগুলো তারা সবাই জানেন, তার চারপাশে ওখানে এর মধ্যে রাজনীতি জড়াবার কোনো কারণ নেই। কিন্তু আমার ধারণা যারা আন্দোলন পা মেলাচ্ছেন তারা এটাও স্বীকার করবেন আশা করি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীন অবস্থান নিয়েছেন, যেটা পশ্চিমবঙ্গের আগের কোনো মুখ্যমন্ত্রী নেননি। বানতলায় ডক্টর অনিতা দেওয়ান, নাম বলা উচিত নয়, বানতলায় খুন এবং ধর্ষণ হওয়ার পর তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন এরকম তো কতই হয়। এটা ছিল সিপিএম এর জমানা। নার্স কোচবিহার বর্ণালী দত্ত ধর্ষণ এবং খুনের পর সিপিএম নানা ধরনের কুরুচিকর মন্তব্য করেছিল। ধর্ষণ এবং খুনের পর তাপসী মালিক, কোন মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে তার বাবা মার পাশে দাঁড়াননি। ফলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কড়া ব্যবস্থা নিয়েছেন, প্রয়োজনে সিবিআইকে দিয়ে দেওয়ার কথা বলেছেন, ফাস্ট ট্র্যাক কোর্টে ফাঁসির কথা বলেছেন, পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। বিরোধীরা বলছেন যে মুখ্যমন্ত্রী বলছেন যে সিবিআইকে তিনি দিয়ে দেবেন, আবার এক সপ্তাহ সময় নিচ্ছেন। তাদের বলছে তাদের আশঙ্কা যে তথ্য প্রমাণ তো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কোন বিরোধীরা এই কথা বলছে? সিপিএম, বিজেপি। আমি আবার বলছি সিপিএম এর ন্যূনতম লজ্জা থাকলে আরজি কর ইস্যুতে কোনো কথা বলবে না। সিপিএম নার্স বর্ণালী দত্ত কোচবিহারে খুন এবং ধর্ষণ, বানতলায় ডক্টর অনিতা দেওয়ান কর্তব্যরত চিকিৎসক খুন এবং ধর্ষণ, তার সহযোগিনী এবং চালককেও খুন, তার সঙ্গে ধানতলায় বরযাত্রী বোঝাই বাস থেকে নামিয়ে ধর্ষণ, সিঙ্গুরে তাপসী মালিক, ও পাশে নন্দীগ্রামে গণধর্ষণ, পরের পর ঘটনা ঘটেছে। সেই সিপিএম এখন সাধু সাজতে এসছে, ন্যাকা সেজে বসে আছে, একখানা মঞ্চ বেঁধে দিয়ে ন্যাকা সেজে বসে আছে। তাদের জমানায় যতগুলো গণধর্ষণ হয়েছে ওই তো ভাষা ছিল মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর, এরকম তো কতই হয়। কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী কোনো ধর্ষিতার বাড়িতে গিয়ে পাশে দাঁড়াননি, কখনো কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কড়া ব্যবস্থা নেননি। আর বিজেপি তাদের উন্নাও হাতরা শুধু ধর্ষিতাকে খুন করা নয়, যাতে মামলা না লড়তে পারে ধর্ষিতার বাড়ির লোককে পর্যন্ত খুন করে দেয়া এই নারকীয় তাণ্ডব বিজেপি দেখিয়েছে। বিলকিস ধর্ষণ করা হয়েছে আর তার কন্যা সহ বাকিদের পরিবারের খুন করা হয়েছে। এই ভয়ঙ্কর নারকীয় কাজগুলো বিজেপি করেছে। মানে এই সিপিএম, এই বিজেপি, এই বিরোধীদের একটা কথা বলা উচিত না, খারাপ ঘটনা নিশ্চিত খারাপ ঘটনা ঘটেছে, দোষীদের ধরতে হবে। মুখ্যমন্ত্রী এবং সরকার যথাযথ ভূমিকা পালন করছেন, যেটা সিপিএম এবং বিজেপি সরকারগুলো করেনি, তাই তাদের কথা বলার কোনো অধিকার নেই। সিবিআই তদন্তে যে শুভেন্দু অধিকারী হাইকোর্টে চলে গেল, ওটা ওনার বাড়ি থেকে যাতায়াতের পথে পড়ে রোজ যান। যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে চাইলে সিবিআই কে দিয়ে দেবো, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে, সেরা অফিসাররা কাজ করছেন, ইতিমধ্যেই একজন অ্যারেস্ট হয়েছেন, আরো যদি কেউ থাকেন
যদি কিনারা অফিসিয়ালি শেষ না হয় তাহলে রোববার দিন যদি বাড়ির লোক চান তিনি সিবিআই কে দিয়ে দেবেন। এরপরে আর কোর্টে যাওয়ার কোনো দরকার থাকে? পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করে আনলো, সেই পুলিশকে আরেকটু সময় দেবেন না কাজ করার? পুলিশ যে কাজ করছে সেটা তো বোঝা যাচ্ছে, পুলিশ যে তদন্ত করছে, কার্যকর তদন্ত করছে সেটা তো বোঝা যাচ্ছে। তো পুলিশকে একটু সময় দেবেন না? এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন সময়সীমা মেরে দিচ্ছেন, তারপরে শুভেন্দু অধিকারী লিখে রেখে দিন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেওয়ার আগে। আই রিপিট, শুভেন্দু অধিকারী বিজেপি নেতারা লিখে রেখে দিন, আপনারা যে সস্তা প্রচারের জন্য হাইকোর্টে গেলেন, মুখ্যমন্ত্রী ডিসিশন নেওয়ার আগে হাইকোর্ট কোনো অবস্থায় এই মামলা সিবিআই এর হাতে দেবে না, আপনি লিখে রেখে দিন। এটা বিরোধীরা এটাও বলছে যে সিভিক ভলান্টিয়ার এরা হচ্ছে সব তৃণমূলের হচ্ছে সিভিক ভলান্টিয়াররা যথেষ্ট দক্ষ, যথেষ্ট পরিশ্রম করে। তার মধ্যে একজনের যদি বিচ্যুতি দেখা যায়, দুজনের যদি বিচ্যুতি দেখা যায়, গোটা পেশাটাকে কি করে আপনি খারাপ বলবেন? তারাও তো কাজ করছে, তারাও তো সার্ভিস দিচ্ছে, তারাও তো পুলিশকে সহযোগিতা করছে। বিভিন্ন জায়গায় সিভিক ভলান্টিয়ার ছেলে মেয়েগুলি যে অক্লান্ত পরিশ্রম করে, তাদেরকে এক বন্ধনীতে ফেলে দেখুন, প্রত্যেক পেশাতেই ব্ল্যাক শিপ আছে, প্রত্যেক পেশাতেই ব্ল্যাক শিপ আছে। একজন সিভিক ভলান্টিয়ার এইভাবে কুৎসিত কাজ করেছে বলে তাকে আপত্তিকর ভাবে গোটা সিভিক ভলান্টিয়ার খারাপ, এটা মহা মুশকিল। একজন চিকিৎসক ভয়ঙ্কর নিন্দনীয় ভাবে, ভয়ঙ্কর ভাবে খুন হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, তার দোষীদের শাস্তি চাই। কিন্তু তা বলে যখন কোনো ব্যক্তি কোনো অন্যায় করে ফেলে, সঙ্গে সঙ্গে সমষ্টিগতভাবে তার পেশাকে বা তার জাতি ধর্ম বর্ণকে এক জায়গা করা, এটা তো কোনো অবস্থায় মানে গ্রহণযোগ্য নয়। ওরা বলছে যে পলিটিক্যাল রিক্রুটমেন্ট, সেই কারণেই বেপরোয়া এরা অনেক। না, এটা সেটা মনে করার কোনো কারণ নেই। তার কারণ তাহলে বাম জমানায় তখন তো সিভিক ভলান্টিয়ার ছিল না, তাহলে বাম জমানায় তৃণমূলের থেকে বেশি ধর্ষণ হয়েছে কি করে? যদি এই যুক্তি হয় যে সিভিক ভলান্টিয়াররা কিভাবে এলো, তৃণমূল অমুক, তো বাম জমানায় তো তৃণমূলের জমানার থেকে বেশি সামাজিক অপরাধ হয়েছে। নার্স বর্ণালী দত্ত তো বাম জমানায় খুন হয়েছে, ধর্ষিতা হয়েছে। বানতলা তো বাম জমানায় হয়েছে, তো তখন তো সিভিক ভলান্টিয়ার ছিল না, তো হলো কি করে? তাহলে কি তখন প্রত্যক্ষভাবে এই ধর্ষণ খুন একেবারে সরাসরি কমরেডরাই করত? আজব কথা, এর কোনো মানে আছে নাকি? এই ধরনের একটা ছেলে দুটো ছেলে যদি খারাপ কাজ করে থাকে, তার মানে এই নয় যে গোটা সিভিক ভলান্টিয়ার যারা সব ছেলে মেয়েগুলোর তাদেরকে বিশ্বাসযোগ্যতা বা তাদের পরিশ্রমকে একেবারে ডাইলুট করে দেওয়াটা ঠিক না। যে সঞ্জয়কে নিয়ে যে নানা রকম বিতর্ক ছিল বলছে, তারপরেও পুলিশ অ্যাসোসিয়েশন তার আবার মানে একটা সোশ্যাল কাজে তাকে লাগিয়ে দেওয়া হয়েছে। কোনো একটা ওখানে কোনো নেতা, তিনি খুব ঘনিষ্ঠ বলেই তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, যদিও তার চারিত্রিক বিষয় নিয়ে প্রশ্ন ছিল আগে। দেখুন, কোনো ইনসিডেন্ট হওয়ার পর, কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার পর, কোনো ক্রাইম হওয়ার পর যখন খোঁজ খবর হয়, তখন অনেক ব্যাকগ্রাউন্ড বেরোয়। সাধারণ পরিস্থিতিতে এই ধরনের ব্যাকগ্রাউন্ড পাওয়া খুব মুশকিল, এবং সেগুলো নিশ্চিতভাবে সবাই মিলে সব ক্ষেত্রেই আরও সতর্ক হওয়া প্রয়োজন, এবং কিছু ঘটনা অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে একটা ঘটনা ঘটার পর তাকে কেন্দ্র করে হয়তো আরো সতর্কতা, আরো সন্ধান, আরো অনুসন্ধান, আরো তথ্য এই বিষয়টা আসে। হাসপাতালের কর্তৃপক্ষের তরফে প্রত্যেক দিনই এখন নতুন করে নির্দেশিকা জারি করছে। গতকালও আমরা দেখলাম প্রপার ইউনিফর্ম পরে থাকতে হবে, আই কার্ড ঝুলিয়ে আসতে হবে, নির্দেশিকা জারি হলো। আজকেও দেখা গেল নোটবুক ফলো করতে হবে, নির্দেশিকা জারি হলো। এইগুলো যদি আগে করা হতো তাহলে তো একটা প্রাণ বেঁচে যেত, আপনি মনে করেন না? দেখুন, এগুলোর কোনো শেষ নেই। প্রত্যেকটা সময়ের সঙ্গে, প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা সময়ে কিছু না কিছু অপরাধ ঘটেছে। এখন সেই অপরাধগুলো ঘটার পর সেগুলোকে গার্ড করার জন্য
সেগুলোকে তার সাবধানতামূলক কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়। তো আপনি গোটা সমাজকে, গোটা পৃথিবীতে, গোটা দেশে আপনি কিভাবে ফুলপ্রুফ করবেন? কিভাবে ফুলপ্রুফ করবেন? আপনি একটা ফর্মুলা দিয়ে আপনি গ্যারান্টি দিতে পারেন? আপনি বলুন হেতাল পারেকের ধর্ষণ এবং খুন, সেই অভিযোগে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসি দেয়া হলো। তো সেই ফাঁসি দেখে কি তারপর যারা বিভিন্ন জায়গায় এই ধরনের কুৎসিত মানসিক বিকারগ্রস্ত, তাদের কি শিক্ষা হয়েছে? তো হয়নি। ফলে আমাদের সতর্ক থেকে যতটা সম্ভব প্রশাসনিক এবং সামাজিক দায়িত্ব সরকারও যেমন করবে, আমাদেরও দায়িত্ব থাকছে। কোথাও কি গাফিলতি ছিল কর্তৃপক্ষের? কোথায়? হাসপাতাল কর্তৃপক্ষের কি আগে আরো সচেতন হওয়া উচিত ছিল? গাফিলতি থেকে গেছিল কোথাও? দেখুন, কোথাও না কোথাও তো নিশ্চয়ই আরো সতর্ক, কিন্তু এই আরো তো কখনো শেষ নেই। কোনো মানুষ যদি কোনো অপরাধ করব বলে ঠিক করে, তো কিভাবে হবে? আপনি সিনেমা থেকে, সাহিত্য থেকে, ওটিটি থেকে আপনি দেখুন কি ভয়ঙ্কর সব অপরাধের ঘটনা, অধিকাংশই তো সত্য ঘটনা অবলম্বনে লেখাই থাকে। তাহলে সবাই আমরা তো জানি খুন হয়, আমরা জানি ধর্ষণ অন্যায় হয়, তাহলে আপনি কোন রুল করবেন, কোন সতর্কতা দেবেন যাতে আপনি পুরো বন্ধ করবেন? এটা কিভাবে সম্ভব? ফলে সতর্কতা নিশ্চয়ই দরকার, কিন্তু এর গ্যারান্টি কে দেবে যে সব নিয়ম করার পরও কেউ নিয়ম ভাঙবে না? বলছি, যখন মুখ্যমন্ত্রী ফাঁসির কথা বলছেন, ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলছেন, তখন বিরোধীরা কামদুনির প্রসঙ্গ আনছে। তখনও মুখ্যমন্ত্রী ফাঁসির কথা বলেছিল। কামদুনি নিয়ে মিথ্যাচার করছেন বিরোধীরা। কামদুনিতে কিন্তু ফাঁসির সাজা হয়েছে। কামদুনি কাণ্ড নিয়ে মিথ্যা কথা বলছেন। দেখুন, কামদুনি কাণ্ড নিয়ে এই যে বলছেন কামদুনির মেয়েটি বিচার পায়নি, ভুল। ফাঁসির সাজা হয়েছে। এবার এটা একটা আইনি বিষয়। মুখ্যমন্ত্রী বা পুলিশ অত্যন্ত সদিচ্ছা দেখিয়ে, কড়া মানসিকতা দেখিয়ে ধারা দিয়ে ফাস্ট ট্র্যাক কোর্টে ফেলবেন, কিন্তু তারপরের বিষয়টা কিন্তু আদালতের উপর নির্ভর করছে। তারপরের সিদ্ধান্তটা আদালতের উপর। আপনি জেনে রেখে দেবেন, আপনি যদি আইপিসি দেখেন, আইপিসি যদি আপনি 302 দিয়ে দেখেন, তাহলে তার যে আপনি 302 এর শাস্তি যখন আপনি দেখবেন, শাস্তি কিন্তু সর্বনিম্ন সর্বোচ্চ সব রকম আছে। একদিকে যাবজ্জীবন কারাদণ্ড অবধি রয়েছে, আবার মৃত্যুদণ্ডও রয়েছে। পুলিশ বা মুখ্যমন্ত্রী বা অ্যাডমিনিস্ট্রেশন ফাঁসির প্রেয়ার দেবে, কিন্তু সর্বোচ্চ শাস্তির কোন ধাপটা কার্যকর করবেন সেটা কিন্তু আদালতের উপর নির্ভর করছে। ফলে কামদুনিতে কোনো বিচার হয়নি, এই কথাটা কিন্তু ভুল। কামদুনিতে ফাঁসির সাজা হয়েছে। আবার কোন ব্যক্তি, তিনি দোষী হন বা নির্দোষ, যিনি আইনে সাজা পাচ্ছেন, তার আবার একটা আইনি অধিকার থাকে এই সাজাটাকে চ্যালেঞ্জ করার, সেটাও কোর্টে। আপনি সেটা কি করে বন্ধ করবেন? আপনি বুঝলেন এ দোষী, পুলিশ জানে দোষী, আপনি শাস্তি দিচ্ছেন, কোর্ট শাস্তি দিল, কিন্তু তারপর তার তরফ থেকে আইনজীবীরা যদি শাস্তিটা চ্যালেঞ্জ করে আবার কোর্টে যায়, তাহলে তো একটু বিলম্ব স্বাভাবিক। ফলে কামদুনির শাস্তি হয়নি যারা বলছেন, তারা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যাচার করছেন। কামদুনির ধর্ষণ এবং খুনের অপরাধে ফাঁসির সাজা হয়ে রয়েছে, তারপরে চ্যালেঞ্জ কোর্ট, সেটা তো কনসার্ন অ্যাকিউজদের তরফ থেকে কি করা হচ্ছে সেটা আদালতের বিষয়। আর্চিকর কাণ্ডের তদন্ত শেষ করতে রবিবার পর্যন্ত পুলিশকে ডেডলাইন দিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবারের মধ্যে কিনারা না হলে সিবিআই কে তদন্ত ভার দিয়ে দেবেন। সব প্রমাণ লোপাট করে তবে তারপর সিবিআই, এটা প্রশ্ন।
এই প্রশ্নটা কাদের, সেই অনুযায়ী তো উত্তর হবে। প্রশ্নটা উঠছে, উঠলেই তো হবে না, কে উঠছে? এটা যদি TV9 দেয় আমি একরকম উত্তর দেবো, যদি CPM দেয় আমি পানতলা বর্ণালী দত্ত মনে করাবো, যদি বিজেপি দেয় আমি উন্নাও হাতরাসে যাব। কে করছে? আর সেটা বললাম আমার কে করছে। যদি বলো না এটা আমাদের সাংবাদিকদের প্রশ্ন, তাহলে আমি সেইভাবে উত্তর দেবো। না তা বলবো কেন? সাংবাদিকরা এই প্রশ্ন করবে কেন? কি তরফেই ধরুন দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে তার কোনো প্রশ্নই নেই। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলেছেন পুরোদস্তুর তদন্ত হবে এবং যে দোষী কোনো অবস্থায় ছাড় পাবে না, এবং পুলিশ 24 ঘন্টার মধ্যে প্রথম অ্যাকিউজডকে ধরেছে এবং তার তো কুৎসিত রেকর্ড সব পুলিশ বার করে ফেলেছে, আরো তদন্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন ফাস্ট ট্র্যাকে হবে, মুখ্যমন্ত্রী বলেছেন ফাঁসি চাইবে পুলিশ। এর থেকে আর কি চাই? এরপরে ওই বিরোধীরাই কুৎসা করছে যে CPM এর জমানায় বর্ণালী দত্ত থেকে, অনিতা দেওয়ান থেকে, তাপসী মালিক থেকে, ধানতলা, বানতলা, সিঙ্গুর, নন্দীগ্রাম, কোচবিহার পরের পর ধর্ষণ খুন হয়েছে। আর বিজেপির হচ্ছে উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, গুজরাট, মণিপুর পরের পর ধর্ষণ খুন হয়েছে। তারা এখানে নাটক করবে, সেই কথার উত্তর দিতে হবে। মুখ্যমন্ত্রী যা যা সিদ্ধান্ত নেওয়ার এই জঘন্য ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো সেই সিদ্ধান্ত নিয়েছেন। सीएम ममता बनर्जी आज विक्टिम की फैमिली से मिली, एश्योर किया कि जजमेंट होगा। 7 दिन का वक्त दिया पुलिस को, संडे तक का, कि अगर वो नहीं सॉल्व करते हैं तो CBI को दे दिया जाए। देखिए, चीफ मिनिस्टर ममता जी पूरा राज धर्म का पालन कर रहा है। एक दीदी जैसा, माँ जैसा वो एक्ट कर रहा है, क्योंकि वो जो लड़की का मौत हुआ है, जो डॉक्टर ममता बनर्जी खुद भी बहुत बहुत दुखी है ऐसे इंसिडेंट से। देखिए, पहले जब CPM रिजिम था बहुत सारे ऐसे इंसिडेंट कोचबिहार से लेकर धानतला, बानतला, सिंगूर, नंदीग्राम वो होता था। वो भाजपा का उन्नाव, हाथरस, प्रयागराज, गुजरात, बिल्किस, MP, मणिपुर, वो एक के बाद एक है। लेकिन बंगाल में ये नहीं होना चाहिए तो हुआ, ये सोशल क्राइम है। तो ममता जी पहले दिन ही बता दिया था अगर जरूरत हो तो CBI को हैंडओवर कर दिया जाएगा। पुलिस पूरा कोशिश करेगा एक्शन लेने का। 24 आवर्स 24 घंटे के पहले वो अरेस्ट कर लिया है एक एक्यूज्ड को। और ममता जी ये भी कहा फास्ट ट्रैक कोर्ट में ये केस चलेगा और प्रेयर होगा फांसी का सजा का। तो इसके बाद भी अगर किसी ने वो CBI का डिमांड किया, उसका फैमिली का अगर सोच है, तो ममता जी का, गवर्नमेंट का कोई एतराज नहीं है। ममता जी ये संडे तक पुलिस अच्छा काम कर रहा है। पुलिस एक 24 घंटे के अंदर अरेस्ट भी किया। तो इसीलिए पुलिस को थोड़ा बहुत टाइम देते हुए संडे तक अगर कंक्लूजन नहीं हुआ तो ममता जी कह दिया है वो CBI को हैंडओवर कर दिया जाएगा। CBI को लेकर मोहम्मद सलीम का कहना है कि उन्हें उन पर यकीन नहीं है, सेटल हो सकता है मामला, इसलिए जुडिशियल इंक्वायरी होनी चाहिए। देखिए, अगर जुडिशियल होगा तो वो लोग और बात कहेंगे। मोहम्मद सलीम को बोलिए आपका रिजिम में, CPM का रिजिम में कोचबिहार में नर्स बर्णाली दत्त रेप्ड एंड मर्डर्ड, एक भी वो जस्टिस नहीं हुआ, एक भी अरेस्ट नहीं हुआ, एक भी सजा नहीं हुआ। बानतला में हुआ, वर्किंग लेडी डॉक्टर रेप्ड मर्डर्ड, धानतला में हुआ, सिंगूर में हुआ, नंदीग्राम में मास रेप हुआ। आज मोहम्मद सलीम CPM बात कर रहा है, उसका बात करने का भी कोई राइट नहीं है। नेशनल कमीशन ऑफ वुमेन की टीम आज लाल बाजार पहुंची है कमिश्नर से मिलने के लिए। पॉलिटिक्स कर रहा है, सेंट्रल गवर्नमेंट पॉलिटिक्स कर रहा है। ये आरजी कौर का घटना इंसिडेंट बुरा इंसिडेंट है, लेकिन जो जो करना चाहिए ममता जी ने कर दिया। पुलिस 24 घंटे का अंदर अरेस्ट कर लिया। वो क्या किया? वो नेशनल वो जो वुमेन्स कमीशन, साक्षी मालिक जो रेसलर, फीमेल रेसलर, उसका एलिगेशन था बीजेपी MP के बारे में, ब्रिजभूषण, अरेस्ट किया था उनको। कहां थे ये सब सेंट्रल गवर्नमेंट का पुतला? कहां थे ये
विमेन्स कमीशन, यहाँ पर ममता जी का गवर्नमेंट है, जो भी करना है ममता जी कर रहा है। डॉक्टर संदीप घोष ने आज रिजाइन कर दिया, लेकिन वहाँ के स्टूडेंट्स उनको पसंद नहीं करते थे क्योंकि वो कभी कोऑपरेटिव नहीं थे। देखिए उनका ये रेजिग्नेशन वो हेल्थ एडमिनिस्ट्रेशन का सब्जेक्ट है, उसके ऊपर हम ये से पॉलिटिकल कोई कमेंट नहीं कर सकते। लास्ट क्वेश्चन, प्रियंका गांधी का एक ट्वीट दिखा है जिसमें उन्होंने आरजी कर का जिक्र किया है और राज्य सरकार से अपील की है कि सख्त और जल्दी इसमें सजा मिलनी चाहिए। देखिए ये बहुत बुरा इंसिडेंट है, ममता दीदी भी बहुत दुखी है और जो करना चाहिए वो कर रहा है। प्रियंका जी उनका जो इमोशन है वो एक्सप्रेस किया, ममता जी तो वही ट्यूनिंग में ही ममता जी काम कर रहे हैं। জাতীয় মহিলা কমিশন যারা এসছেন কোথায় ছিলেন জাতীয় মহিলা কমিশন? উদনাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, গুজরাটে বিলকিসের বাড়ি গেছেন, মণিপুর গেছেন, মধ্যপ্রদেশ গেছেন, কোথায় ছিলেন এই জাতীয় মহিলা কমিশন? তারা কি সাক্ষী মালিক? মহিলা কুস্তিগিররা যখন বলেছে বিজেপির এমপি ব্রিজভূষণ শ্লীলতাহানি করেছে, গেছে ব্রিজভূষণ অ্যারেস্ট হয়েছে। এখানে মমতা ব্যানার্জি আরজি করের ঘটনা কুৎসিততম ঘটনা, কিন্তু মমতা ব্যানার্জির সরকার যা যা করার করছে, পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে, সিবিআই কে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্ট, ফাঁসি চাওয়া হবে, যা যা করণীয় মমতা ব্যানার্জি করছেন, যা কোনো গভর্নমেন্ট করে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে রাজনীতি করতে পাঠিয়েছেন মৃতদেহের উপর। পশ্চিমবঙ্গ সরকার গণতান্ত্রিক ভদ্র বলে ঢুকতে দিয়েছে, নইলে ওদেরকে আলাদা করে গাড়ি করে তুলে না পাঠিয়ে দেওয়া উচিত ছিল ওই উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, সাক্ষী মালিকদের ওখানে ওদের বাড়িতে গিয়ে পাঠিয়ে দেওয়া উচিত ছিল এদের। প্রিয়াঙ্কা গান্ধী সুবিচার চটজলদি চেয়েছেন। দেখুন প্রিয়াঙ্কা গান্ধী আরজি করের ঘটনা নিয়ে তার বক্তব্য রেখেছেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, ফলে সংবেদনশীল সরকার, স্পর্শকাতর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা সিদ্ধান্ত নিয়েছেন, পুলিশ দ্রুততার সঙ্গে 24 ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজডকে অ্যারেস্ট করেছে, আরো তদন্ত চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 6-7 দিনের মধ্যে কনক্লুশন না হলে রোববারের পর সিবিআই কে দিয়ে দেবেন, ফাস্ট ট্র্যাক কোর্টে চলবে, ফাঁসি চাওয়া হবে, যা যা দরকার সব মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। প্রিয়াঙ্কা গান্ধী যেরকম উদ্বিগ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় সমানভাবে উদ্বিগ্ন। বাংলায় আগে যেটা হতো সিপিএম জমানায় ধর্ষণের পর ধর্ষণ আর খুন, বিজেপি রাজ্যে যেগুলো হয় সেগুলো বাংলায় হয় না, কিন্তু একটাই বা হবে কেন? প্রিয়াঙ্কা গান্ধীর আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ, এটা একই বিন্দুতে থাকছে এবং প্রিয়াঙ্কা গান্ধী জানলে খুশি হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বোচ্চ যে অ্যাকশন নেওয়া সম্ভব সেগুলোই নিচ্ছেন। থ্যাংক ইউ।